This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে এদিকে সীমান্তে কাঁটাতার দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে নদিয়ার মানুষও। তারা বলছেন যে অবিলম্বে কাঁটাতার দিতে হবে এবং তৃণমূলের জন্য জমিতে কাঁটাতার দেওয়া যাচ্ছে না। গতকালই সংসদে অভিযোগ করেন অমিত শাহ, জমি জটে এখনো আটকে নদিয়ার সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ। কাঁটাতার না থাকার সুযোগেই অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত বাড়ছে অসামাজিক কাজ, ফুঁসছেন নদিয়ার বেশ কিছু সীমান্ত এলাকার মানুষজন। তার কাটা না থাকার ফলে অনেক অনুপ্রবেশ ঘটে যাচ্ছে আমাদের দেশের মধ্যে, এবং এই অনুপ্রবেশের মাধ্যমে শুধুমাত্র যে এই দেশে বসবাস করবার জন্যই আসছে তাই নয়, বেশ কিছু সন্ত্রাসবাদীরাও সেই সুযোগটা নিচ্ছে। ওখান থেকে এসে এখান থেকে যে চুরি, গরু চুরি বা লোকের বাড়ি চুরি, বা সীমান্ত থেকে এই পাশ থেকে এসে জমি থেকে কেটে নিয়ে যাওয়া ফসল। তার কাটা দিতে পারেনি কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই রাজ্য সরকার সেই জায়গা না দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে এই তার কাটা বিহীন হয়ে পড়ে রয়েছে। জমি দেওয়াকে বিরোধিতা করার কারণেই একমাত্র কিন্তু এটা হয়নি, যার মধ্যে এই নদিয়ার একটি বৃহত্তর অংশ কিন্তু এই ফেন্সিংয়ের কাজ আটকে আছে। কেবলমাত্র এইখান থেকে অনুপ্রবেশকারীদের ঢোকানোর জন্যে এবং চোরা কারবার করার জন্যে মূলত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যে কংগ্রেসের যে সরকার, সেই সরকার এই সদিচ্ছা দেখাচ্ছে না এবং এই ফেন্সিংয়ের কাজ আটকে রেখেছে, যার ফলে এই আজকে তারা বাইরে থেকে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারী এনে তারা এখানে ভোট করতে চায়। আর এই কারণেই এসআইআরের বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে। তারা বর্ডার জুড়ে যে খালি জায়গাগুলো আছে সেগুলো কিন্তু অলোকিত বেড়া বিএসএফরা দিয়েই রেখেছে। সেই জমি যদি এত জমি অধিগ্রহণ করতে পারে তাহলে এইটুকু পারবে না কেন? অতএব এদের গাফিলতি, সেই গাফিলতি করে ইচ্ছে করে সরকারকে হেয় করার জন্য এই ধরনের বক্তব্য বলছে। নদিয়ার পর জলপাইগুড়ির ছবিটাও আপনাদের দেখাবো। এসআইআর আবহে সীমান্তে কাঁটাতারের দাবিতে সোচ্চার হয়েছেন জলপাইগুড়ি সদরের সাউথ বেড়ুবাড়ির বাসিন্দারা। আর এই অঞ্চলে প্রায় 16 কিলোমিটার এলাকায় কোনো রকম কাঁটাতারের বেড়া নেই। চিলাহাটি, বর্ষসী, নাওতরি, দেবোত্তর, কাজলদিঘি এলাকায় প্রায় 8,000 মানুষ থাকেন। বিএসএফের পক্ষ থেকে ওই এলাকায় কাঁটাতারের বেড়া এবং রাস্তাঘাট নির্মাণের জন্য এলাকা চিহ্নিত করা হয়েছে, কিন্তু জমিগুলোর মিউটেশন না হওয়ায় এলাকাবাসীদের ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ করতে পারছে না বিএসএফ। ফলে দেওয়া হচ্ছে না কাঁটাতারের বেড়া। অনুপ্রবেশ, চোরাচালানের মতো সমস্যায় সেখানকার মানুষজন জেরবার, তারা ক্ষোভে ফুঁসছেন। আমরা তো চাচ্ছি যে বর্ডার রোড খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যাও। আচ্ছা, এটা হলে আপনাদের কি সুবিধা হবে? খুব ভালো হবে, মানে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমাদের গরু ছাগল অনেক রকমের সমস্যা বাদে মাঝে সাঝে হ্যাঁ ওইদিকে চলে যায়, ওইদিকে থেকে টানে নিয়ে যায় আবার। আচ্ছা, এর জন্য তো আমরা বর্ডার রোড খুব তাড়াতাড়ি চাচ্ছি। পড়াটা চাচ্ছেন। তা আপনারা এইসব ব্যাপারে আপনাদেরকে এমএলএ বা এমপি যারা আছে ওরা তো আসে বলছে যে হবে তাড়াতাড়ি, হ্যাঁ, কিন্তু কই হলো না তো এখনো। আমরা চাই যে ফেন্সিং অবিলম্বে হোক। আমরা যারা এই বর্ডারের মানুষ তারাও কিছু কিছু বিষয়ে আমরা নিশ্চিত হই। আমাদের কতগুলো অসুবিধা আছে চলাফেরার মধ্যে, সেই চলাফেরাগুলো যাতে আমরা ভালোভাবে করতে পারি আর কি। ফেন্সিং আমাদের লাগোয়াই আমরা দেখি, যদি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং কুচবিহার ডিস্ট্রিক্ট লাগোয়া যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেখানে অনেকটা জায়গা জুড়ে হচ্ছে বেড়া কাটা হয়নি, কারণ সেখানে রাজ্য সরকার জমি দেয়নি, করতে দেয়নি। আজকে গোটা রাজ্য জুড়ে বললামই তো 500 কিলোমিটারের বেশি জায়গা সীমান্তবর্তী এলাকার জায়গা, সেটা বেড়া কাটা হয়নি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে মানে গোটা পশ্চিমবঙ্গের যে এলাকাগুলো, যে জায়গাগুলোতে এই যে 500 কিলোমিটার বেশি জায়গাতে বেড়া কাটা হয়নি, সেটা হোক। পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে জমি দিয়ে সহযোগিতা করুক। আমরা চাই চিরতরে এই অনুপ্রবেশকারী ভারতবর্ষে বন্ধ হোক। যে আসলো আর যে গেল, কিভাবে গেল? যারা চলে গেল তাদের কেন আইনের ব্যবস্থা করলেন না বিএসএফ? তারা কোন দিক দিয়ে গেল? এত আপনার স্বরাষ্ট্র মন্ত্রকে এত কিছু, তারা তো আর মুম্বাই হয়ে বাংলাদেশ যায়নি বা মুম্বাই হয়ে ব্যাক করেনি, তারা তো গুজরাট হয়ে ব্যাক করেনি। তাহলে পুরোপুরিভাবে যদি অনুপ্রবেশ ঘটে থাকে তার দায় সম্পূর্ণভাবে অমিত শাহজির, এবং সঙ্গে সঙ্গে সেই দায় তাকে নিতে হবে। ঠিক এই পরিপ্রেক্ষিতেই এসআইআর নিয়ে গত পরশু লোকসভা থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর শুধুমাত্র ভোটার তালিকার সংস্কার। যারা এসআইআর এর বিরোধিতা করছেন তাদের যন্ত্রণা বুঝতে পারছি। কিছু দলের রাজনৈতিক স্বার্থ আহত হচ্ছে, বোঝাই যাচ্ছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে অনুপ্রবেশকারীরা
তারা কি ঠিক করবেন? অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় থাকলে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে। এসআইআর নিয়ে তৃণমূল সহ বিরোধীদের অভিযোগের ঠিক এভাবেই জবাব দিলেন অমিত শাহ। क्या कोई भी देश का लोकतंत्र सुरक्षित रह सकता है जब देश का प्रधानमंत्री और राज्य का मुख्यमंत्री कौन हो वो घुसपैठिए तय करेंगे? मान्यवर नहीं रह सकते। जिन लोगों का मृत्यु हो चुका है उनका वोट मतदाता सूची में होना चाहिए। मान्यवर, ये एसआईआर और कुछ नहीं है, मतदाता सूची का शुद्धिकरण है। मैं मानता हूं इससे कुछ दलों के राजनीतिक स्वार्थ आहत होते हैं। मुझे उन दलों के प्रति एक प्रकार से अनुकंपा भी है, क्योंकि देश के मतदाता तो वोट देते नहीं है। ये थोड़े विदेशी दे देते थे, वो भी चले जाएंगे। मगर मान्यवर, क्या हमने भारत के नाते निर्णय करना पड़ेगा कि इस देश की संसद को चुनने के लिए, राज्य की विधानसभा को चुनने के लिए विदेशी को वोट देने का अधिकार देना है या नहीं देना है? और मेरा मत है, मेरा विनम्र मत है मान्यवर, कि ये नहीं देना। ও 2020 সালেও বিহার জেতার পর বলেছিল এবার বাংলা পারলে সামলা আপকি বার 200 পার। তো বাংলার মানুষ পগার পার করে দিয়েছিল। আর এইবার 24-এর নির্বাচন 18 থেকে বিজেপি উল্টে নামিয়ে দিয়েছে 12-তে। বাংলার মানুষ অপেক্ষা করছে, যারা বাংলার আবাসের টাকা 100 দিনের টাকা আটকে রেখেছে তাদেরকে 77 ছিল অফিসিয়ালি, এখন 65-তে নেমেছে। 77 থেকে 27-এ নামাবে বাংলার মানুষ, যাতে লিডার অফ অপোজিশনটুকুও হতে না পারে। পাসপোর্ট জালিয়াতি মামলায় এবার ইডি সাপ্লিমেন্টারি চার্জশিট দিল বলে খবর পাওয়া যাচ্ছে। আজাদ মল্লিকের পর এবার তার সাগরেদ সহ 5 জনের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট। জাল নথি দিয়ে 300 বেশি পাসপোর্ট তৈরি করেছে এই ইন্দুভূষণ। আরো জানবো ডিটেইলসে, আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, দেখো, পিএমএলএ আদালতে ইডির তরফ থেকে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে এবং চার্জশিটের নাম রয়েছে ইন্দুভূষণ হালদার, যে এই আজাদ মল্লিক পাকিস্তানি নাগরিক এবং পাসপোর্ট জালিয়াতির কিংপিন, তার অন্যতম গুরুত্বপূর্ণ সাকরেদ ছিল। এই ইন্দুভূষণ হালদারের মাধ্যমে প্রায় 300-র বেশি পাসপোর্ট জাল নথি দিয়ে তৈরি করেছিল ইন্দুভূষণ হালদার, এবং সেক্ষেত্রে বিভিন্ন সাইবার ক্যাফে এবং বিভিন্ন বাড়ির কম্পিউটার ভাড়া নেওয়া হয়েছিল, তার মাধ্যমে এই কারবার চালানো হয়েছে। প্রায় 1.5 কোটি টাকার উপরে লেনদেন, অর্থাৎ মোটা টাকার বিনিময়ে এই সমস্ত জাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে দেওয়া হতো এবং রিজিওনাল পাসপোর্ট অফিসের কাছে তাদের তথ্য চাওয়া হয়েছে, সেটা এখনো আসেনি। কিন্তু এই চার্জশিট দেওয়ার পরবর্তীতে যেটা নাম রয়েছে তাদের বিরুদ্ধে যে তদন্ত চলছে সেটা ইডি আদালতে জানিয়েছে। বেশ বেশ, ধন্যবাদ।